আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। টিউলিপ সিদ্দিক সহ দুদকের মামলায় যারা বিদেশে পালিয়ে আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোল সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আদালতে এসে মামলার মুখোমুখি না হয়ে আইনজীবীকে দিয়ে চিঠি পাঠিয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনকে খাটো করেছেন মন্তব্য করে তিনি বলেন, তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। দুদক চেয়ারম্যান বলেন, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, দুর্নীতির প্রমাণ পেয়েই টিউলিপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে মামলা হলে সে দেশের রাজনীতিতে প্রভাব পড়বে এমন দাবি হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। অভিযুক্ত যিনি, তার দায়িত্ব হচ্ছে এসে হাজির হয়ে সেটার মোকাবেলা করা। টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রেও তাই আমরা একাধিকবার বলেছি যে এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা নয়, এটা কাউকে ছোট করার জন্য মামলা নয়। আমাদের অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকও আমাদের একজন অভিযুক্ত। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। তারা নতুন সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এ মনোভাব প্রকাশ করেন। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের কৃষি, শিল্প, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বাণিজ্য ঘাটতি কমানো, আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা চাওয়া হয় চীনের কাছে। এর আগে বেইজিং সময় সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডং এর সাথে বৈঠক করেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান সহ ৮ জন মির্জা ফখরুলের সফরসঙ্গী হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের ২ গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ৩৯ দিন পর নগর ভবন সচল হওয়ায় একদিনের মাথায় মঙ্গলবার আবারও অনিশ্চয়তার নাগরিক সেবা কার্যক্রম। নাজিবুর রহমানের রিপোর্ট। কর্মকর্তা কর্মচারীদের একটি পক্ষ নগর ভবনে আসলে ইশরাকপন্থীদের বাধার মুখে পড়েন তারা। বাগবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক ইউনিয়নের একটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফুজ্জামান প্রিন্স, আরেকটি গ্রুপের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। দুটি গ্রুপই নিজেদের ইশরাক হোসেনের সমর্থক বলে দাবি করেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব খুলে দিয়েছেন এবং সেই পর্যায়ে আপনারা দায়িত্ব পালন করেন, কিন্তু আমরা আসলে বাস্তবে এসে দেখি এখানে বহিরাগত কিছু লোকজন নিয়ে তারাও মহড়া দিচ্ছে, কর্মকর্তা কর্মচারীকে ঢুকতে দিচ্ছে না। আমরা এটা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরে আমাদের উপরে তারা হামলা চালানোর চেষ্টা করেছে। আমরা, আমাদের কর্মচারীরা, ঢাকাবাসীরা সেটা প্রতিরোধ করেছে। সংঘর্ষের পর কয়েক ঘন্টা সেখানে অবস্থান নেন ইশরাকপন্থী কর্মকর্তা কর্মচারী ও বিএনপি নেতাকর্মীরা। এতে থমকে যায় নগর সেবা। চিত্র ধারণে গণমাধ্যমকেও বাধা দেয় অনেকে। পরে এ ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইশরাক হোসেন। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার চান তিনি। পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। মঙ্গলবার প্রেস ক্লাবে বিএনপি নেতা ইশরাক হোসেন সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে সব রকমের সহায়তা করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে সংশ্লিষ্ট বাহিনীগুলো নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, পুরোপুরি বন্ধ না হলেও মব আগের চেয়ে কমেছে। ভবিষ্যতে যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মঙ্গলবার দুপুর ২:৩০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভা। প্রায় ২ ঘণ্টা চলে বৈঠক।
এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অভিযান, গণঅভ্যুত্থানের মামলার তদন্ত, অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব সংস্কৃতি আগের চেয়ে কমেছে, আর ভবিষ্যতেও যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটা জন্য আমরা সবাই দুঃখিত, এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে, অনেক আগের থেকে অনেক কমছে। পুলিশের মনোবল আগের চেয়ে অনেক বেড়েছে বলেও আরেক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দাঁড়িপাল্লা প্রতীক সহ জামায়াতে ইসলামী নিবন্ধন পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এর মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে জামায়াতে ইসলামী। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল নিয়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর দলটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিবন্ধন ফিরে পাওয়ায় দেশবাসী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায় জামায়াতে ইসলামী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি, যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল। আমাদের নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতির পথে এটাতে এক ধাপ অগ্রগতি, আলহামদুলিল্লাহ। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল জানান, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার উপর জামায়াতের আস্থা আছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করে দলটি। কিছু কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে, কিন্তু আমরা আস্থা তো এখনো রাখছি। আস্থা না রাখলে তো আমরা সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে সেটারই তো প্রমাণ দিচ্ছি। এখনো আস্থা রাখছি, তবে সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন বৃথা না যায়। এর আগে নির্বাচন কমিশন এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। আরপিও 1972 এবং পরবর্তীতে জামায়াতের নিবন্ধন প্রাপ্তি ও বাতিল ইস্যুগুলোর ধারা ও পরিপ্রেক্ষিত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের প্রকাশিত 28 অক্টোবর 2018 এর প্রজ্ঞাপনটি বাতিল করে দলীয় প্রতীকসহ দলটির নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্টের এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর নির্বাচন কমিশন তা বাতিল করেছিল। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 5 আগস্ট মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ জুলাই স্মৃতি উদযাপনে 36 দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 জুলাই সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ওই দিন জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হবে, চলবে 1 আগস্ট পর্যন্ত। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ স্মরণে অনুষ্ঠানে থাকছে জুলাইয়ের গান এবং ড্রোন প্রদর্শনী। পরদিন থাকছে সারা দেশে 1 মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্মসূচি। 19 জুলাই শহীদদের স্মরণে সমাবেশ হবে নরসিংদী ও সাভারে। 20 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর ও বসিলায় সমাবেশ। 26 জুলাই সরোয়ার্দী উদ্যানে বিভিন্ন ছাত্র সংগঠনের জমায়েত। এছাড়া এদিন জুলাইয়ের প্রকাশিত বই নিয়ে বাংলা একাডেমিতে হবে বইমেলা। 3 আগস্ট শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার রাত 10:30টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটনা হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করা যায়নি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। টিএসসি থেকে শুরু করে কলা ভবনের সামনে প্রক্টর অফিস পর্যন্ত মিছিল নিয়ে যায় সংগঠনটি। পরে সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক বলেন, যারা ডাকসুকে বানচাল করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জাতিকে নেতৃত্বহীন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ বন্ধ রাখা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তীতে যখন তা প্রস্তুত তখন একটি অপশক্তি তা রুখে দিতে যাচ্ছে। যারা আজকে ককটেল ফাটিয়েছে বা যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, যারা ডাকসুকে বিলম্বিত করতে চায়, যারা এই ক্যাম্পাসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে সন্ত্রাস করতে চায়, ছাত্রলীগ স্টাইলে এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদের কাছে উচ্চ কণ্ঠে হুঁশিয়ারি করে দিতে চাই, এখানে ছাত্রলীগদেরকে হটাতে আমাদের 15 আর 16 জুলাই লেগেছে। এখানে যারাই ডাকসুকে যে অংশে বানচাল করতে চায় তাদেরকে আমরা স্পষ্ট বার্তা, আপনারা এই ভুল করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে ছাড় দিবে না। রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় দুপক্ষের গোলাগুলি হয়। অস্ত্রসহ আটক করা হয়েছে 3 জনকে। ভোর থেকে অভিযান শুরু হয়। এ সময় কচুছড়ি মইনপাড়া স্কুলের পাশে করইছড়ি নামক এলাকায় দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তারা জানায়, অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। তবে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সূত্র জানায়, গোলাগুলিতে সদর জোনের একজন সৈনিকের বাঁ হাতে গুলি লাগে। পরে দেশীয় অস্ত্র ও সরঞ্জাম সহ 3 জনকে আটক করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 8,974 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 17টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন 3,180 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,563 কোটি 43 লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন 230 কোটি 51 লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের জীবনমান উন্নয়ন প্রকল্প। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 7টি বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগামী 29 জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগেস্ট অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো 2025। এইচবিডি সার্ভিসেস আয়োজিত এই এক্সপো ঢাকার গুলশান 2-এ ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে। এবারে এক্সপোতে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার 30টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে অনস্পট অ্যাসেসমেন্ট, আবেদনপত্র জমাদান এবং যোগ্য প্রার্থীদের জন্য 100% পর্যন্ত স্কলারশিপের সম্ভাবনা। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ মদিনা প্রাদেশিক শাখা আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আশরাফুল ইসলাম রবিন। জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভুইয়া। সংবর্ধিত অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু। বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল, আনোয়ার অনিক। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জাতীয়তাবাদী প্রবাসীরা। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ মদিনা প্রাদেশিক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কাতারে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশিরা। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, মেজবাউদ্দিন রনির একক প্রচেষ্টায় বিল্ডিং কনস্ট্রাকশন সামগ্রীর বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মানহা ট্রেডিং কন্ট্রাক্টিং অ্যান্ড সার্ভিস কোম্পানির যাত্রা শুরু হয়েছে। দোহা থেকে 35 কিলোমিটার দূরে
খরাতিয়াত বাণিজ্যিক এলাকার ভিআইপি রেস্টুরেন্টের পাশে অবস্থিত প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ রোকন, নবাব ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিংয়ের স্বত্বাধিকারী গিয়াসউদ্দিন চৌধুরী, মানহা ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির সিইও মোকাররম আলী চৌধুরী শাহাদ সহ অন্যরা। কুয়েতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত। কুয়েত থেকে আলামিন সরকার জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হোসেন আহমেদ আজিজ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি কুয়েতের সাবেক সাধারণ সম্পাদক ডক্টর এস.এম. মনিরুজ্জামান। পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মনিরুজ্জামান রজু, বিমল কান্তি রায়, ফয়েজ কামাল, আব্দুল হাই ভুইয়া সহ অন্যরা। কুয়েতে বাংলাদেশের মিউজিক্যাল ব্যান্ড KBM এর শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।